রচনা হলো রামমোহনস ওয়াইফ এবং উপন্যাসটিতে ঘরের কথা আধুনিক বাঙালি পরিবারের জীবন ঘেঁষা কাহিনী স্থান পেয়েছে। এর ইংরাজি ভাষাও ছিল যথেষ্ট সাবলীল এবং প্রাণোত্তাপে পূর্ণ। উপন্যাসটি অসমাপ্ত, তিনি এর অনুবাদও শুরু করেছিলেন, তবে শেষ হয়নি। সেই অংশটি পড়ে তার ভ্রাতুষ্পুত্র শচীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার বাড়ি বাহিনী উপন্যাসে যুক্ত করেছিলেন। বঙ্কিম শতবর্ষ শ্রী সজনীকান্ত দাস রাজমোহনের স্ত্রী নামে এর অনুবাদ করেছিলেন। সজনীকান্ত দাস রাজমোহন ওয়াইফকে রাজমোহনের স্ত্রী নামে অনুবাদ করেছিলেন। এর কাহিনী ও চরিত্রাংশ স্বচ্ছন্দ এবং জীবন্ত। এই উপন্যাস রচনা করে বঙ্কিমচন্দ্র ইংরেজি নয় বঙ্গভাষাই যে তার উপন্যাস রচনার সক্ষেত্র তা উপলব্ধি করেছিলেন। উপন্যাসে ইতিহাসের সময়কাল বঙ্কিমচন্দ্রের উপন্যাসের পশ্চাৎপট অধিকাংশ ক্ষেত্রে ইতিহাসের প্রধান যুগসন্ধিগুলি অবলম্বনে রচিত। যেমন মোগল বিজয় নিয়ে লেখা হয়েছে দুর্গেশ নন্দিনী, তুর্কি বিজয় নিয়ে হয়েছে মৃণালিনী, ইংরেজ ও মীর কাসিমের সংঘর্ষের বিষয় নিয়ে হয়েছে চন্দ্রশেখর ও আনন্দমঠ। এই দুটোই হয়েছে ইংরেজ এবং মীর কাসিমের সংঘর্ষ নিয়ে। এছাড়া মোগল পতনের যুগান্তরকাল নিয়ে রাজসিংহ এবং সীতারাম। এই উপন্যাসের কাহিনী, তিনি উপন্যাসে ঐতিহাসিক তথ্যসূত্রগুলিকে পুনর্নির্মাণ করে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন, যেখানে তার ঐতিহাসিক বোধের সঙ্গে যুক্তভাবে দেখা গিয়েছিল সামাজিক এবং মনস্তাত্ত্বিক দিক বা রসদৃষ্টি। কালগত দিক থেকে উপন্যাসগুলির মধ্যে পারস্পরিক যোগসূত্র লক্ষ্য করা যায়। তার প্রথম ইতিহাসবৃত্তমূলক উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী, যার বিষয় ষোড়শ শতকের শেষ দশকে বাংলাদেশের মোগল পাঠান দ্বন্দ্বের পরিসরে কিন্তু উপস্থাপিত হয়েছে। মোগল পাঠান দ্বন্দ্বের মধ্যে উপস্থাপিত হয়েছিল, বিষয়বস্তু ছিল এই দুর্গেশ নন্দিনী। পরবর্তী উপন্যাস কপালকুণ্ডলায় দেখা যায় দিল্লির রাজকীয় ষড়যন্ত্র এবং মতি বিবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লির রাজকীয় ষড়যন্ত্র ও রাজনৈতিক উত্তেজনার খণ্ড খণ্ড চিত্র মূল কাহিনীর পাশে রক্ষিত। বখতিয়ার খিলজির নদিয়া জয় বা বঙ্গবিজয়ের কাহিনী মৃণালিনীতে প্রতিফলিত হয়েছে। চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারামের মধ্যে ইতিহাসকাল আরও নিকটবর্তী। অষ্টাদশ শতকের পূর্ণ দশকটি এখানে উদ্ভাসিত হয়েছে। এই উপন্যাসমালায় দ্বাদশ শতাব্দীতে মুসলমানের বঙ্গবিজয় থেকে অষ্টাদশ শতকের ৭৬-এর মন্বন্তর পর্যন্ত ইতিহাসকালের সমগ্র রূপটি অনুভূত হয়। শুধু তাই নয়, এই ইতিহাস নির্ভর কাহিনী লিখতে গিয়ে তিনি সমকালীন সমাজের ইতিহাস এবং প্রাগৈতিহাসের মধ্যে সংযোগ ও সম্পর্কগুলি অনুভব করেছিলেন। এই যুগের এক সমালোচকের ভাষায়, দ্য রিয়েল আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য প্রবলেমস অফ কন্টেম্পোরারি সোসাইটি ক্যান অনলি গ্লো আউট অফ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সোসাইটিস প্রি হিস্ট্রি অ্যান্ড ফরমেটিভ হিস্ট্রি। যাই হোক, তিনি কিন্তু একটা উপন্যাসের কতগুলো বৈশিষ্ট্য ছিল, যেগুলো হচ্ছে উপন্যাসে কাহিনীর গতিশীলতা প্রথম থেকেই বিস্ময় জাগায়। কাহিনীর কেন্দ্রস্থল বীরেন্দ্র সিংহের দুর্গে পৌঁছেই দ্রুত ঘটনার প্রবাহ পাঠককে যেন গড় মান্দারণের সীমানা পার করে ইতিহাসের রাজ্যে পৌঁছে দেয়। নারীর কুল প্রথা, সম্ভ্রান্ত পুরস্ত্রী ও পুরুষদের আলাপ আচরণের শালীনতা, নারীর পাতিব্রত্য, মানে বিমলার বীরেন্দ্র সিংহের প্রতি আনুগত্য, যেটা প্রেমে একনিষ্ঠতা, যেটা আয়েশার জগৎ সিংহের জন্য ছিল আত্মদান ইত্যাদি মহৎ ভাবগুলি ফুটে উঠেছে। ঝড় বৃষ্টির বর্ণনায় নিসর্গ প্রকৃতির প্রত্যক্ষ রূপ ফুটে উঠেছে। অন্যদিকে দুর্গেশ নন্দিনী নাম পরিকল্পনায় কোনো কোনো ক্ষেত্রে আলংকারিক ভাষা রচনা এবং কতলুখার একদেশদর্শী চরিত্র পরিকল্পনায় এই উপন্যাসের শিল্পগত ত্রুটি বা সীমাবদ্ধতা দেখা গেছে। এই গেল। এছাড়া কপালকুণ্ডলার কথা আমি বললাম, এখানে বিভিন্ন পরিচ্ছেদ আছে। নবকুমার কপালকুণ্ডলাকে পাচ্ছি, মতিবিবি প্রসঙ্গ আসছে, শ্যামার প্রসঙ্গ আসছে। মতিবিবি পদ্মাবতী এবং উন্নিশা নামে এই একই অঙ্গে দুই রূপে প্রকাশিত হয়েছে, পদ্মাবতী এবং লুৎফা উন্নিশা। উপন্যাসের শ্রেষ্ঠতম অবদান ছিল এই মতিবিবি। উপন্যাসের পটভূমি স্থির ছিল না, গতিশীল ছিল। সাগর সঙ্গমে অরণ্যভূমি থেকে এই যে আমাদের কপালকুণ্ডলা উপন্যাসের কিছুটা অংশ নিয়ে হয়েছিল সাগর সঙ্গমে নবকুমার। একটা ছোট্ট গদ্য আছে, কিছুটা